অনুপম, একটা প্রশ্ন বারবার উঠছে এবং যেটা সত্যি কিছুতেই পরিষ্কার হচ্ছে না। গতকাল ধাক্কা লাগলো, ধাক্কা দেওয়া হলো, সেখান থেকে বয়ান হলো, আজকে ধাক্কা অনুভব করা হয়েছে এবং তৃণমূলের যারা উচ্চস্তরের নেতৃত্ব তারা পরিষ্কার বলছেন না হয়তো ব্লাড প্রেশারের জন্য এরকমটা হতে পারে বা হয়তো হোঁচট খেয়েছেন। একটা বয়ান বদলের চেষ্টাও কি এর মধ্যে শুরু হয়ে গেল? রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো মানুষ, যার দীর্ঘ সংগ্রামের গল্প রয়েছে, সংগ্রামের কথা আমরা শুনেছি, লড়াইয়ের কথা আমরা শুনেছি, তার এই জখমটা নিয়েও শুরু হয়ে গেল বয়ান বদল। দেখো, ধাক্কা দেওয়া হলো না ধাক্কা অনুভব করলেন, এই সবটা তদন্তের উপর নির্ভর করছে। তদন্ত শেষ হলে বা যারা তদন্ত করছেন তারা যখন রিপোর্ট পেশ করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ গতকাল হাসপাতালে সন্ধ্যে 7:30টায় করেছেন যে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে যখন বুলেটিন দেওয়া হলো, প্রথম বুলেটিন, সেখানেও একই বিষয় উল্লেখ করা হলো, ধাক্কা দেওয়া হয়েছে। সেটা যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ স্পষ্ট করে জানা যাবে না যে যদি ধাক্কা দেওয়া হয়ে থাকে কে ধাক্কা দিলেন, কারা ধাক্কা দিলেন, আর যদি অনুভব করে থাকেন তাহলে কিসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অনুভূতি এলো যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এখন বিষয়টা রইল যে পুলিশের নিরাপত্তা। অতীতের ঘটনা থেকে আরও অভিজ্ঞতা নেওয়া উচিত ছিল পুলিশের, কারণ অতীতে এই ধরনের ঘটনা বারংবার হয়েছে, সেটা নন্দীগ্রাম বলো, বর্ধমান বলো, এমনকি তিনি যখন বিদেশে গেছেন তখন বলো, বারবার অতীতে এই ধরনের ঘটনা, এই ধরনের নেগলিজেন্সি, এই নিরাপত্তার ফাঁক ফোকর এগুলো আমরা দেখেছি। কেন শিক্ষা নেওয়া হলো না, কেন আগে ভাগে এই বিষয়টার উপর নজর দেওয়া হলো না, এটা যেমন ঠিক। পাশাপাশি বয়ান বদল, যেটা তুমি বলছিলে যে একজন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রধান, তিনি প্রথমে সন্ধেবেলায় এক কথা বলছেন, রাত্রেবেলা আর এক কথা বলছেন, তার কোন কথার ওপর পুলিশ বা তদন্তকারী আধিকারিকরা তদন্ত করবেন সেটা নিয়েও এই মুহূর্তে যথেষ্ট জল্পনা চলছে। তার প্রথম বয়ান যদি ধরো যে ধাক্কা দেওয়া হয়েছে, তাহলে পুলিশকে খুঁজতে হবে কারা ধাক্কা দিলেন, কিভাবে ধাক্কা দিলেন, কে ভেতরে প্রবেশ করেছিল, তাহলে কিভাবে নিরাপত্তার ফাঁক ফোকর এড়িয়ে ভেতরে প্রবেশ করলো ওই ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিলেন। আর যদি দ্বিতীয় স্টেটমেন্ট দেখো যে ধাক্কা অনুভব করেছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধাক্কা অনুভব করলেন, তিনি কি বুঝতে পারছিলেন তার পেছনে কেউ আগে থেকে দাঁড়িয়ে ছিল, নাকি তার শারীরিক অসুস্থতা এমন পর্যায়ে পড়ে গিয়েছিল যে তিনি ট্রমাটাইজ হয়ে যাচ্ছিলেন, তিনি বুঝতে পারছিলেন তিনি পড়ে যাবেন বা তাকে ফেলে দেওয়া হচ্ছে। এই সবটাই এই অধিকর্তা যিনি গতকাল স্টেটমেন্ট দিয়েছেন, বারবার স্টেটমেন্ট বদল করেছেন, তার উপর নির্ভর করছে। তার দুটো বয়ানই কিন্তু তদন্তকারী আধিকারিকদের কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট, দুটোর ওপরই তারা কিন্তু দুটো বয়ানই কিন্তু তার নেবেন। এবং এই যে বারবার বয়ান বদল করার যে চেষ্টা চালানো হচ্ছে, সেই চেষ্টাটারও কিভাবে কেন তিনি করলেন, প্রথম স্টেটমেন্ট তিনি দিলেন কেন দিলেন, রুগী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন আহত অবস্থায় গেলেন তিনি কি চিকিৎসকদের বলেছিলেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাহলে পরের বার কে বললো যে ধাক্কা দেওয়া হয়নি, অনুভব করেছেন, সবটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে কেন কিভাবে। সঙ্গে থাকো আমাদের। আমরা তোমার কাছে যাওয়ার আগে দর্শকদেরকে বলছিলাম কংগ্রেস এবং রাজ্যের শাসক দলের পক্ষ থেকে ঠিক কি কি বক্তব্য উঠে আসছে দর্শকদের শোনাবো, শুনুন। খারাপ লাগছে এটা ভেবে যে একজন মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ওনার এত বড় একটা আঘাত লাগলো, সেটার কোনো প্রাথমিক চিকিৎসা কেন হলো না বুঝতে পারলাম না। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, মানুষ ঘরের মধ্যে পড়ে গেছে, বিরোধীদের লজ্জা হওয়া উচিত। এই সময়টাতে অন্তত রাজনীতি করাটা ঠিক না। ওনাদের শুভবুদ্ধি হোক, ওনারা বাংলার মানুষের কাছে শিখুন, অনেক শিক্ষা পেয়েছেন, আরও ওদের শিক্ষার দরকার আছে, জনগণ জবাবটা দেবে। যে এসব কিছু হয় খারাপ লাগবে, খারাপ তো সবারই লাগবে, দিদিকে আমরা সবাই ভালোবাসি। এটা যদি ঘটনা কিছু হয় তাহলে তো এটা অবশ্যই খারাপ লাগবে। যদি যে এটা তো কতটা সত্য মিথ্যা তো এখন বলা মুশকিল, যে বিভিন্ন জন বিভিন্ন রকম রং লাগাচ্ছে। তবে দিদির ক্ষেত্রে এটা হওয়ার কথা নয়, অবশ্যই আমরা চাইব দিদি আরও যাতে সেফ থাকতে পারে। মুখ্যমন্ত্রী হিসাবে দিদিকে খুব তাড়াতাড়ি সেরে উঠুক, এটা ভগবানের কাছে প্রার্থনা করছি। আমরা শোনাবো আইনজীবী এবং চিকিৎসকদের বক্তব্য, কিন্তু তার আগে আরো একবার আমি যাব অনুপমের কাছে। অনুপম, এবার তোমার কাছ থেকে জানতে চাইবো, গতকাল যে ঘটনা ঘটে গেছে তার তদন্ত চলছে, সব জানি আমরা, নিরাপত্তার বন্দোবস্ত যদি দেখাও, যে কথাটা বারবার মানে কথা বলার শুরুতেই তোমাকে বলছিলাম, চোর পালালে বুদ্ধিটা কিরকম বাড়লো, মানে কতটা নিরাপত্তার বন্দোবস্ত করা হলো?
দেখো এমনিতে জেড প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় এই নিরাপত্তা পেয়ে থাকেন, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে একটা আঁটোসাঁটো নিরাপত্তা তার বাড়ি এবং তার বাড়ির চারপাশ অঞ্চল তো থাকেই। গতকালের ঘটনার পর আজকে সকাল থেকে আমরা দেখলাম পুলিশের শীর্ষ কর্তারা আসতে শুরু করলেন, আইপিএস র্যাঙ্কের অফিসার, ডিসি র্যাঙ্কের অফিসাররা তারা এলেন এবং নিরাপত্তা কিছুটা বাড়লো। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটা 30A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে ঠিকানা সেটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ তার থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু এখান থেকে নিরাপত্তা। তুমি কি বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ? কারণ কালকে তো অভিষেকের গাড়িতে নিয়ে যেতে হয়েছিল, অ্যাম্বুলেন্স বোধহয় পাওয়া যায়নি, আজকে কি অ্যাম্বুলেন্স দেখতে পাওয়া যাচ্ছে? দেখো সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে যেখানে দাঁড়াতে দেওয়া হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে অনেকটা দূর। তবে খালি চোখে এখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে না, তবে পেছনের কোনো রাস্তা থেকে অ্যাম্বুলেন্স আলাদা করে দাঁড় করিয়ে রাখা হয়েছে কিনা সেটা এখান থেকে বলা খুব মুশকিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ি থেকে অনেকটা দূরে সংবাদ মাধ্যমকে দাঁড়াতে দেওয়া হয়, পেছনের রাস্তা অ্যালাউ করা হয় না। তবে মনে করা হচ্ছে গতকালের ঘটনার পর সেখানে একটি অ্যাম্বুলেন্স অস্থায়ীভাবে রাখা রয়েছে, তবে অ্যাম্বুলেন্স আছে কি নেই সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে যে নিরাপত্তার কথাটা বলছিলাম, যে গোটা এলাকায় সিসিটিভি রয়েছে, গোটা জায়গা পুলিশ বিভিন্ন জায়গা থেকে ঘিরে রাখে, ক্লোজ প্রক্সিমিটিতে যারা ঢোকেন তাদের আইডেন্টিটি চেক করা হয়, সব কিছুর পরেও এই যে নিরাপত্তার ফাঁকফোকর এটা কেন হবে এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে, যেখানে রাজ্যের এই প্রশ্নটার উত্তরই আমরা খোঁজার চেষ্টা করে চলেছি অনুপম, কারণ তিনি আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীর যদি এই ধরনের পড়ে যান এবং তার পেছনে যদি সত্যি কোনো ধরনের কোনো রহস্য থেকে থাকে সেটা জানাটা অত্যন্ত জরুরি। আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে শুনবো, একই সঙ্গে তার এই চোট নিয়ে চিকিৎসকরা কি বলছেন শুনে নেব। ইনসিডেন্ট হলো বাড়িতে, আমি প্রথমে ধরে নিচ্ছি তার কথা মতো বাড়িতে তিনি পড়ে গেলেন, একটা ইনসিডেন্ট হলো। ইনসিডেন্ট হওয়ার পর বাড়িতে কেউ মানে ফার্স্ট এডটা পর্যন্ত কেউ করলো না, রক্তমাখা অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে ব্যান্ডেজ করা হলো। তারপর ডক্টর মানে অন্য তেলি কেউ নয়, SSKM-এর ডিরেক্টর প্রেস বিজ্ঞপ্তি করলেন, বুলেটিন দিলেন, সেখানে বললেন শি ওয়াজ পুশড ফ্রম দ্য ব্যাক, দিস ইজ সিরিয়াস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বাড়ির মধ্যে তিনি পরিবারের সাথে যখন ছিলেন তখন তাকে পিছন থেকে ধাক্কা কে মারলো, প্রথম প্রশ্ন। কাজলী বন্দ্যোপাধ্যায় এটাকে কোরাবোরেট করলেন, করে বললেন শুনেছি তাকে ধাক্কা দেয়নি, পিছন থেকে তাকে ধাক্কা মারা হয়েছে। তো এগুলোর মানে কি? মানে মুখ্যমন্ত্রীর কি অ্যাসাসিনেশনের চক্রান্ত চলছে? তো মুখ্যমন্ত্রীকে বাড়ির মধ্যে ধাক্কাটা কে মারলো? কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী, তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই ব্যাপারটা আমি তদন্তের দাবি জানাচ্ছি। সুস্থ কামনা করি, উনি মাথায় চোট পেয়েছেন, আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাথা যে চোট সেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং মাথার চোট সারিয়ে উনি আবার রাজনীতির ময়দানে আসবেন, লড়াই করবেন। আর আরেকটি বিষয় যেটা, উনি কীভাবে এই চোট পেলেন সেটার তদন্ত হওয়া উচিত এবং দেশবাসীর পশ্চিমবঙ্গবাসীর সবার এটা জানা উচিত উনি কীভাবে চোট পেলেন। কারণ উনি একজন মুখ্যমন্ত্রী, উনি যদি যে কোনো কারণে যদি উনি পড়ে যায় তাহলে ওনার শারীরিক অবস্থা চেক আপ করে জানানো উচিত যে ওনার এই অবস্থা, উনি এই জন্য পড়ে গেছেন, বা ওনাকে যদি কেউ অন্য কোনোভাবে যদি উনি পড়ে যান সেটাই বা কীভাবে পড়লো পুরো জিনিসটাই তদন্ত হওয়া উচিত, বা মেডিকেল কারণেও যদি পড়ে যান কী কারণে পড়ে গেছেন তার ব্যাখ্যা দেওয়া উচিত, কারণ এটা আমাদের সবার জানা উচিত, কারণ আমাদের সবার মুখ্যমন্ত্রী। এখন উনি কিভাবে পড়ে গেলেন, এটা সিনকোপি হতে পারে, অর্থাৎ ব্রেনে অক্সিজেন কমে গেল, তখন এরকম মনে হয় কেউ ধাক্কা মারলো, পড়ে গেলাম। সেই জন্য ECG ইকোটা করা দরকার। MRI হয়েছে, তার রিপোর্টটা আমরা পাইনি। ওনার যেটা হয়েছে সামনের দিকে হয়েছে, সেখানে রক্ত বেরিয়ে গেছে, সেটা আবার রক্ত বন্ধ হয়ে যায়, ব্রেনের ভেতরে রক্ত জমাট হয়নি, এটাই আমরা ধরে নিচ্ছি। তাতে আমরা এবার শুনে নেব রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, তিনি ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রীর এই জখম নিয়ে। ये नहीं कहना चाहते, देखिए हम लोग तो उनको ऐसा कुछ महसूस हुआ जैसे कि होता है ना, कभी हम खड़े हैं तो हम गिर रहे हैं, तो पीछे से कोई धक्का नहीं दे रहा, कोई है नहीं, लेकिन ऐसा है कि उनको ऐसा महसूस हुआ, पेशेंट तो और अच्छी तरह बोल सकती दीदी, लेकिन ऐसा महसूस हुआ या तो कुछ चक्कर या तो जो हुआ कि गिर गई, जिसको स्टम्बल हो चोट, तो क्या कारण था। लेकिन गिरने के बाद तो आहत भी हुई, बड़ी गंभीर तरीके से आहत हुई,
कट गया वगैरह ये सब भी जो है वो सबका तो चल ही रहा है, लेकिन क्यों गिरी, माने ब्लड प्रेशर वाली बात, ये सभी शुगर जो भी हो, जो देखना पड़ता है एक डॉक्टर के हैसियत से। तो डॉक्टर्स के कहने का जो एक गलत मतलब, ये सही नहीं हुआ।